চিনির বাজার দাম 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায়। তো বাজার দাম বৃদ্ধি পেয়েছে 100 টাকা থেকে হয়ে গেছে কত টাকা, 125 টাকা। যেহেতু 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 টাকায় 25 টাকা বৃদ্ধি পাওয়া মানে 100 টাকার চিনির বাজার হয়ে যাবে 125 টাকা। তাহলে এখন কমাতে গেলে ওই 125 টাকার উপরে যেটুকু বৃদ্ধি পেয়েছে সেটুকুই কমাতে হবে। তাহলে 125-এ কমাতে হবে 25%, কত? তো এবার ক্যালকুলেশন করি। 5×25 125, 5×20 100, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে 20% হ্রাস করতে হবে। রান্নার তেলের বাজার দাম 16.2/3% বৃদ্ধি পাওয়া মানে একটি পরিবারের খরচ একই রাখতে তেলের বরাদ্দ হ্রাস পায়। তো 16.2/3% বৃদ্ধি মানে 50/3%, এটুকু বৃদ্ধি পেয়েছে। এবার কোনো জিনিসের দাম যদি 100 টাকা থাকে, জিনিসটা হয়ে গেছে কত টাকা, 100 প্লাস 50/3 হয়ে গেছে, অর্থাৎ 350/3 হয়ে গেছে। এবার কমাতে গেলে কী করতে হবে, বর্তমান দাম 350/3, এর ওপরেই কমাতে হবে কতটুকু, 50/3, যেটুকু বৃদ্ধি পেয়েছে। তো পার্সেন্টেজে কত? এবার ক্যালকুলেশন করি। 3 3 কাটা, 0 0 কাটা, 5 7 35, অর্থাৎ 100/7 মানে 7 14 98, থাকে 2 2/7, অর্থাৎ 14×2/7 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চালের বাজার দাম 5% হ্রাস পাওয়ায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে। তো কোনো জিনিসের দাম 100 টাকা ছিল, 5% কমে গেছে মানে হয়ে গেছে কত টাকা, 95 টাকা। এইবার ব্যবহারটা সেম রাখবে না, ব্যবহারটা বৃদ্ধি পাবে, কিন্তু খরচটা সেম রাখবে। অর্থাৎ সে আগে 100 টাকা খরচ করতো, এখন 100 টাকাই খরচ করবে। তাহলে এখন যেহেতু দাম 95 টাকা হয়ে গেছে, তাহলে বৃদ্ধিটা কত করবে, 95 টাকার উপরেই যে 5 টাকা দাম কমেছে সেই টাকার জিনিস বেশি নেবে, অর্থাৎ 95-এর উপরে 5 বৃদ্ধি করবে। পার্সেন্টেজে কত, 5×19 = 95, 100/19। তো এটা ক্যালকুলেশন করলে কত হবে, তো এটা ক্যালকুলেশন করলে হবে 5×19 = 95, তাকে 5/19%। এই প্রশ্নের সঠিক উত্তর। লবণের বাজার দাম 12.5% হ্রাস পায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে। তো কোনো জিনিসের দাম যদি 100 টাকা থাকে, তো 12.5% হ্রাস পেয়েছে মানে জিনিসটার দাম হয়ে গেছে কত টাকা, 12.5 টাকা, 100 মাইনাস 12.5, এত টাকা দাম কমে গেছে, অর্থাৎ তার বর্তমান দাম হয়ে গেছে 87 টাকা 50 পয়সা। এইবার বলছে যে ব্যবহার বৃদ্ধি করতে হবে। তো ব্যবহার বৃদ্ধি করতে হবে কতটুকু, যতটুকু দাম কমেছে বর্তমান দামের উপরে সেইটুকুর দামই বাড়াবো। তাহলে 12.5কে এর উপরে চাপিয়ে দিয়ে পার্সেন্টেজে পরিণত করে দিই। তো এই দশমিক তুলে দিলাম। 5×25 125, 4×25 100, 8×25 200, 16×25 400, 32×25 800, তাহলে 32 33 34 35, 5 7 35, অর্থাৎ 100/7 মানে 14.2/7% হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এ এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি, বি এর বেতন এ এর বেতনের শতকরা কত কম? অর্থাৎ এ বি বলছে এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি, অর্থাৎ বি এর যদি 100 টাকা হয় তাহলে এর বেতন কত টাকা, 120 টাকা। এইবার এদের ডিফারেন্সটা কত টাকা, 20 টাকা। তো এ এর বেতন বি এর থেকে 20 টাকা বেশি, আবার বি এর বেতন এর থেকে 20 টাকা কম। এবার জানতে চেয়েছে বি এর বেতন এ এর বেতনের থেকে কত কম, অর্থাৎ 120 টাকায় কত টাকা কম, 20 টাকা কম। তো পার্সেন্টেজে কত, 6 2 12, কাটলে 50, আর এটা কাটলে 3, তো 50/3 মানে আমরা কত জানি, 16.2/3%। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 16.2/3% বেশি, দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা কত কম? তো প্রথম অর্থাৎ ফার্স্ট আর সেকেন্ড, বলছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা, দ্বিতীয় সংখ্যা যদি 100 হয় তাহলে প্রথম সংখ্যা হবে 100 + 50/3,
3, অর্থাৎ 350/3। তাহলে এটা প্রথম সংখ্যা হলে দ্বিতীয় সংখ্যা এটা। তো দ্বিতীয় সংখ্যার থেকেই প্রথম সংখ্যা কতটুকু কম? তো দ্বিতীয় সংখ্যার থেকেই প্রথম সংখ্যা কতটুকু কম হবে? 350/3 এর থেকে দ্বিতীয় সংখ্যাটা কতটুকু কম হবে? যতটুকু প্রথম সংখ্যাটা বেশি ঠিক ততটুকুই কম হবে। তাহলে পার্সেন্টেজে কত? 3 3 কেটে গেল, 0 0 কেটে গেল, 5 7 35, 100/7 মানে 14/2/7 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এ এর বেতন বি এর বেতনের অপেক্ষা 25% কম। বি এর বেতন এ এর বেতনের শতকরা কত বেশি? তাহলে এখানে বলেছে এর বেতন ও বি এর বেতন, বলছে এর বেতন বি এর বেতন অপেক্ষা 25% কম, অর্থাৎ বি যদি 100 টাকা আয় করে তাহলে এ 25 টাকা কম আয় করে, অর্থাৎ এ আয় করে 75 টাকা। তাহলে কত বেশি? 75 থেকে 100 কত বেশি? 75 এর থেকে 100 25 টাকা বেশি। তাহলে পার্সেন্টেজে কত? 3 25 75, 100/3 মানে 33.1/3 এই প্রশ্নের সঠিক উত্তর। এ এর বেতন বি এর বেতন অপেক্ষা 50% কম। বি এর বেতন এ এর বেতন অপেক্ষা শতকরা কত বেশি? অর্থাৎ এ এর বেতন আর বি এর বেতনের মধ্যে বলেছে এ এর বেতন বি এর বেতন অপেক্ষা 50% কম, অর্থাৎ বি এর বেতন যদি 100 টাকা হয় এ এর বেতন 50% কম মানে 50% হয়ে যাবে। তো তাহলে 50-এ কত বেশি? বি এর বেতন এ এর বেতনের থেকে কত বেশি? 50 বেশি। তাহলে 50-এ 50 বেশি, পার্সেন্টেজে কত? 50 50 কেটে গেলে থাকে 100, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে 100%। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। একটি সংখ্যাকে প্রথমে 12% বাড়িয়ে পরে 12% হ্রাস করা হলো, মোটের উপরে সংখ্যাটি কত হ্রাস পাবে? সেম বাড়িয়ে সেম যদি হ্রাস করা হয় তাহলে এর সূত্র হচ্ছে এ মাইনাস বি মাইনাস এবি বাই 100 অথবা এ স্কোয়ার বাই 100। যেই সংখ্যা বাড়িয়ে সেই সংখ্যায় যদি কমায় তাহলে এই দুটো সূত্র অ্যাপ্লিকেবল, অর্থাৎ 12 মাইনাস 12 মাইনাস 12 ইন্টু 12/100। তাহলে 12 কেটে যায়, থাকে কত? মাইনাস 144/100 মানে 1.44, অর্থাৎ 1.44% মাইনাস আসছে মানে হ্রাস হচ্ছে। অথবা এ স্কোয়ার মানে 12 এর স্কোয়ার বাই 100 মানেও 1.44 হ্রাস। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। কোনো পরীক্ষায় পাস নম্বর 16%, কোনো পরীক্ষার্থী 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে, পরীক্ষায় মোট কত নম্বর ছিল? তো পরীক্ষায় আমরা জানি সবার প্রথমে কত থাকে? 100% নাম্বারের পরীক্ষা হয়, তার মধ্যে একটা পাস পার্সেন্টেজ দিয়ে দেয়। তো এখানে পাস পার্সেন্টেজ কত বলেছে? যে 16% পেতে হবে, অর্থাৎ 100তে পরীক্ষা হলে পরীক্ষায় নম্বর পেতে হবে পাস করতে হলে কত? 16। তো একজন পরীক্ষার্থী 55 নম্বর পেয়েছে, 55 নম্বর পেয়েও সে 25 নম্বরের জন্য ফেল করেছে, অর্থাৎ এই 25 নম্বর যদি সে আরও পেত তাহলে সে পাসটা অন্তত করতো। তাহলে 55 আর 25 কত হচ্ছে? 80। তাহলে সে যদি 80 নম্বর পেতো পাস করতো। আর পার্সেন্টেজে বলেছে 16% পেলে পাস, তাহলে এই 80 মানেই হচ্ছে 16%-এর ভ্যালু, অর্থাৎ 80 মানে যদি 16 হয় তাহলে বলতে পারি 16%-এর ভ্যালু 80। তাহলে 16 এর কত গুণ? 80, 5 গুণ। তাহলে পরীক্ষাটা হয়েছিল কত নম্বরে? 100%-এর পরীক্ষা হয়েছিল, তাহলে 100%-এরও 5 গুণ কত হয়ে যাবে? 500, অর্থাৎ পরীক্ষাটি হয়েছিল 500 নম্বরে। আশা করি বোঝাতে পারলাম। পরীক্ষায় একজন ছাত্র 46% নম্বর পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে, অপর একজন 81% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়, তবে পরীক্ষায় মোট কত নম্বর ছিল? তো আমরা জানি যে কোনো পরীক্ষায় নাম্বার থাকে 100%। এবার একজন 46% পেয়েছে, একজন 46% পেয়েছে কিন্তু সে ফেল করেছে কত নম্বরের জন্য? এই 46% নম্বরের সাথে যদি 55 নম্বরটা অ্যাড করতাম তাহলে সে পাস করতো। আর একজন 81 নম্বর পেয়েছে, 81% নম্বর পেয়েছে, কিন্তু সে 5 নম্বর অপেক্ষা কত বেশি পেয়েছে? 15 বেশি পেয়েছে, অর্থাৎ এই 81% নম্বর থেকে যদি 15 মাইনাস করে দিই তাহলে তার 5 নম্বর। তাহলে বলতে পারি যে 46% আর 81%-এর মাঝখানে যেই গ্যাপটা সেটাই হচ্ছে এই দুটো সংখ্যার যোগফল। তাহলে 46% আর 81%-এর মাঝখানের গ্যাপ কত? 6 কত হলে 11, 5-এ হাতে 1,
4 একে 5, 5 কত হলে 8, 3, অর্থাৎ 35% গ্যাপ পাচ্ছি। আর নম্বর কত? 55 আর 15 হচ্ছে 70। তাহলে 35% মানে যদি 70 হয়, তাহলে পরীক্ষাটা হয়েছিল তো 100%। তো এই 100%-এর মান কত হবে? 35% ডবল 70, তাহলে 100%-এর ডবল কত হবে? 200, অর্থাৎ পরীক্ষাটি 200 নম্বরের ছিল। পরীক্ষায় একজন ছাত্র 39 নম্বর পেয়ে 39% নম্বর পেয়ে 58 নম্বরের জন্য ফেল করে, অপর একজন ছাত্র 55% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 22 নম্বর বেশি পায়। তবে তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? সেম প্রসেস, পরীক্ষায় 100% নম্বরের পরীক্ষা হয়। এবার তার মধ্যে একজন কি পেয়েছে? তার মধ্যে একজন 39% নম্বর পেয়েছে, 39% নম্বর পেয়েছে, কিন্তু 58 নম্বরের জন্য ফেল করে, অর্থাৎ এর সাথে এই 58 নম্বর যদি অ্যাড করা হয় তাহলে সে পাস হবে। আর একজন কি হয়েছে? এই 100% নম্বরের মধ্যেই পেয়েছে কত পার্সেন্ট? 55% নম্বর পায়। এবার 55 নম্বর পার্সেন্ট পেয়েও সে 22 নম্বর বেশি পায়, অর্থাৎ এর থেকে যদি 22 মাইনাস করা হয় তাহলে তার 5 নম্বর পাওয়া যাবে, মানে সে 22 বেশি পেয়ে গেছে। এই 55% নম্বরের মধ্যে তার 5 নম্বর অপেক্ষা 22 নম্বর বেশি পেয়েছে, তাহলে 22 মাইনাস করলে 5 নম্বর পাই। তাহলে এই দুটোর ডিফারেন্স কত? না, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 39, 9 কত হলে 5, 9 কত হলে 15, 6 হাতে 1, 3 একে 4 কত হলে 5 একে, অর্থাৎ 16%। এই দুটোর পার্সেন্টেজের ডিফারেন্স পাচ্ছি 16%। আর নাম্বারের ডিফারেন্স কত? 58 আর 22 হচ্ছে 80, 50, 60, 80, অর্থাৎ 16% মানে যদি 80 হয় তাহলে কত গুণ? 5 গুণ। তাহলে পরীক্ষাটা হয়েছিল 100%-এ, তাহলে 100% মানে 5 গুণ হয়ে যাবে কত? 500। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 500। তো এখন আমরা 13 নম্বরটা স্কিপ করছি। এটা হচ্ছে আগের 11 ও 12-র মতোই, আপনারা চেষ্টা করবেন, যদি না পারেন তাহলে আমি এটা করে দেবো পরে, এটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে পারছেন না। তো 14 নম্বরেরটাই যাওয়া যাক। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 4% হ্রাস করা হলো, ক্ষেত্রফলের পরিবর্তন হবে। তো দেখুন, সূত্র হচ্ছে a মাইনাস বি মাইনাস এবি বাই 100। তো দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি করেছে? 10, প্রস্থ হ্রাস করেছে 4, মাইনাস 10 ইন্টু 4/100। তাহলে 10-এর থেকে 4 মাইনাস করে থাকে 6, মাইনাস এই শূন্য কাটলে 4/10 মানে 0.4। তো মাইনাস করলে কত হয়? 5.6। এই 5.6কে আমরা কি লিখতে পারি? 5.6/10। তাহলে এবার আমরা সলভ করি। তো 56-এর মধ্যে 5 কতবার যায়? 5 10-এ 50, 50 থাকছে 6, তো 10, তো 6/10 মানে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, অর্থাৎ 5 পূর্ণ 3/5। তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি। আয়তকার একটি দৈর্ঘ্যের ক্ষেত্রের দৈর্ঘ্য 5% হ্রাস ও প্রস্থ 10% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফলের পরিবর্তন হবে। তো বৃদ্ধি করেছে কে? প্রস্থ 10%, তাই আমি প্রস্থ যেহেতু বৃদ্ধি, তাই প্লাস এ কে আমি 10 লিখলাম, আর মাইনাস বিকে আমি লিখলাম 5% হ্রাস, মাইনাস 10 গুণ 5/100। 10-এর থেকে 5 বিয়োগ করলে কত হয়? 5, মাইনাস এই শূন্য কাটা, এই শূন্য যদি কাটা হয় তাহলে থাকে কত? 0.5, তাহলে কত হচ্ছে? 4.5 বৃদ্ধি। যেহেতু উত্তর প্লাসে এসছে তাই এই প্রশ্নের উত্তর হবে 4.5% বৃদ্ধি, অর্থাৎ অপশন ডি। আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 20% হ্রাস করা হলো, ক্ষেত্রফলের পরিবর্তন হবে। দৈর্ঘ্য 10% বৃদ্ধি, তাই প্লাস একে 10 লিখলাম, আর প্রস্থ 20% হ্রাস, তাই বিকে মাইনাস বিকে 20 লিখলাম। এইবার 10 গুণ 20/100, এই শূন্য কাটা, তো 10 আর 20 করলে কত হয়? -10 হয়, -10 আর -2, আলটিমেট হয়ে যায় -12, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে -12% বা 12% হ্রাস। আয়তাকার একটি দৈর্ঘ্য ক্ষেত্রের দৈর্ঘ্য 13% বৃদ্ধি ও প্রস্থ 2% হ্রাস করা হলো। তো 13% বৃদ্ধি
মাইনাস 2% হ্রাস গুণ 13 গুণ 2/100। তো এখন ক্যালকুলেশন করি, 13 আর 2 যদি বাদ দেওয়া হয় তাহলে থাকে কত, 11। তো 11 মাইনাস 0.26, অর্থাৎ 11 থেকে 0.26 বাদ দিতে হবে। সরি, এখানে দুটোই বৃদ্ধি বলেছে, তাহলে a প্লাস বি প্লাস এবি বাই 100 হবে। তাহলে 13 আর 2 কত হচ্ছে, 15। তো 15 আর 0.6 মানে কত হবে, 0.26 মানে 15.26 বৃদ্ধি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি ও প্রস্থ 20% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফলের পরিবর্তন হবে। তো এটাও হবে প্লাস বি প্লাস এবি বাই 100, অর্থাৎ 30 প্লাস 20 প্লাস 30 ইন্টু 20 বাই 100 এর সূত্র। 0 0 0 0 কাটা, 30 আর 20 50, 50 প্লাস 3 দুগুণে 6, অর্থাৎ 56% বৃদ্ধি। তো মোটের উপর 56% বৃদ্ধি হবে। আর এই প্রকারের অঙ্ক যেখানে দুটোই বৃদ্ধি আছে আর দুটোই এমন সংখ্যা যার শেষে একটা করে শূন্য আছে, তাহলে সেখানে কী করতে হবে, দুটোই বৃদ্ধি বলে সংখ্যা দুটো যোগ করে তার দশক স্থানীয় সংখ্যা দুটির গুণফল তার সাথে অ্যাড করতে হবে। যেমন 30 আর 20 যোগ করে দিলাম 50, আর তার দশক স্থানীয় সংখ্যা দুটি কত, 3 দুগুণে 6 যোগ করে দিলাম 56%। তো এই প্রকারের অঙ্ক শর্টকাটে করতে গেলে সংখ্যা দুটো যোগ করে দিতে হবে, যদি দুটোই বৃদ্ধি হয় তবে। তাহলে সংখ্যা দুটো যোগ করে তার দশক স্থানীয় সংখ্যা দুটির গুণফল তার সাথে যোগ করে দিতে হবে, সঠিক উত্তর পাওয়া যাবে। আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 15% হ্রাস ও প্রস্থ 8% হ্রাস করা হলো, ক্ষেত্রফলের পরিবর্তন হবে। তো 15% হ্রাস, 15 হ্রাস করছে, আবার তার সাথে 8ও হ্রাস করছে, তাহলে 15 আর 8 প্লাস দিয়ে, যেহেতু অঙ্কে হ্রাস আছে তাই মাঝখানে মাইনাস আসবে, দিয়ে এবি বাই 100 মানে 15 গুণ 8 বাই 100। তাহলে 15 আর 8-এ কত হচ্ছে না 23। এবার 23 থেকে মাইনাস হবে কত, 8 15 4 15 60 হলে 8 15 120। আর যেহেতু দুটো শূন্য আছে নিচে, তাই দুটো শূন্য কেটে দিয়ে 2 ঘর আগে দশমিক হবে, অর্থাৎ 1.2। তাহলে 23 থেকে 1.2 বাদ দিলে, 23 থেকে 1 বাদ দিলে কত হয় 22, আর 22 থেকে 0.2 বাদ দিলে হয় 21.8। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 21.8 হ্রাস। সিনেমা হলে আসন সংখ্যা 24% হ্রাস করে টিকিটের মূল্য 24% হ্রাস করা হলো, মোটের উপর শতকরা কত হ্রাস পাবে। তো 24 দুটোই হ্রাস যেহেতু, তাহলে 24 24 যোগ করলে কত হবে 48। এবার কি করতে হবে, 24 এর স্কোয়ার কত, 24 এর স্কোয়ার আমরা জানি 576। তো 576 মানে এর থেকে মাইনাস হবে 5.76। এটা আপনারা ফর্মুলা, অর্থাৎ এ মাইনাস বি মাইনাস এবি বাই 100 করবেন, সেটাতেও আপনারা বুঝতে পারবেন। বা এ প্লাস বি, এটার সূত্র হচ্ছে, এই সূত্রটা কিসে খাটবে, এটা খাটবে হচ্ছে এ প্লাস বি মাইনাস এবি বাই 100। তো এটা করলে এটার উত্তর বেরিয়ে যাবে। তো আমি শর্টকাটে করলাম যে দুটো যোগ করতে হবে, তো 48 24 24 যোগ করলে কত হয় 48, মাইনাস তার থেকে কী করবো, এ বি গুণ মানে কি 24 গুণ 24 576 হবে, দিয়ে দুটো শূন্য কাটা মানে 5.76। তো ডাইরেক্ট মাইনাস করে দিচ্ছি আমি। তো 48 থেকে 5 বিয়োগ করলে কত হয় না 43, 43 থেকে 7.6 বিয়োগ করলে হয় 42.24। তো 42.24 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 21 নম্বরেরটাও ঠিক একই রকম, বলছে আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 12% হ্রাস ও প্রস্থ 12% হ্রাস করা হলো। তো 12 টোটাল 24% হ্রাস করলো, দিয়ে এখান থেকে কি মাইনাস করব, যেহেতু দুটোই হ্রাস তাহলে মাইনাস হবে, তাহলে 12 স্কোয়ার মানে 1.44 এখান থেকে মাইনাস করব। তো 24 থেকে 1 বিয়োগ করলে কত হয় 23, আর 23 থেকে 0.44 বিয়োগ করলে কত হয় 22 কত হয় 22.56। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 22.56। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 31% বৃদ্ধি ও প্রস্থ 31% বৃদ্ধি করা হলো। তাহলে 31 টোটাল বৃদ্ধি পেল কত 62।
আচ্ছা 62 বৃদ্ধি পেলো, এবারে যেহেতু দুটোই বৃদ্ধি তাহলে এর সাথে অ্যাড হবে, কি অ্যাড হবে, 31-এর স্কোয়ার, অর্থাৎ 31-এর স্কোয়ার, কিন্তু নিচে 100 আছে মানে কি 31-এর স্কোয়ার বার করে 2 ঘর আগে দশমিক দিতে হবে। তো 31-এর স্কোয়ার কত, 30-এর স্কোয়ার হচ্ছে 900, তো 31-এর স্কোয়ার হচ্ছে 961, অর্থাৎ 9.61-এর সাথে অ্যাড হবে। তো আমরা কি জানি যে 62 আর 8 হচ্ছে কত, 70, তাহলে 70 আর 1 হচ্ছে 71, তাহলে 71.61 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বলছে একটি আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্য 17% বৃদ্ধি ও প্রস্থ 17% হ্রাস করা হলো, ক্ষেত্রফল হ্রাস পাবে। তো 17 বৃদ্ধি করেছে, দিয়ে 17 হ্রাস করে দিয়েছে, দিয়ে টোটালের উপরে 17 গুণ 17/100, তাহলে 17 কেটে গেল, তাহলে মাইনাস 17 স্কোয়ার কত, ওই 17 স্কোয়ার আমরা জানি যে 16 স্কোয়ার 256, তাহলে 17 স্কোয়ার কত হয়ে যাবে না, 17 স্কোয়ার হয়ে যাবে 289, তাহলে 2 ঘর আগে দশমিক, অর্থাৎ -2.89 বা 2.89 হ্রাস। এই প্রশ্নে বলেছে একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে। তো ক্ষেত্রফল সেম রাখতে গেলে তোমার দৈর্ঘ্য যতটুকু পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে প্রস্থ ঠিক তত পার্সেন্টটুকুই কমিয়ে দেবো। তো কতটুকু কমিয়ে দেবো, 120% বৃদ্ধি পেয়েছে মানে কি 100 ছিল, হয়ে গেছে কত 120, এখন এই 120-র উপরে ওই 20টুকু কমিয়ে দেবো। তো পার্সেন্টেজে কত, তো 6 দুগুণে 12, 6 20 120, আর এটা কাটলে 50, এটা কাটলে 3, অর্থাৎ 50/3 মানেই হচ্ছে 16.2/3% হ্রাস করতে হবে। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 20% হ্রাস পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে, অর্থাৎ 20% হ্রাস পেয়েছে মানে 100 ছিল, হয়ে গেছে কত 80। এবার বৃদ্ধি করতে গেলে ওই 20 বৃদ্ধি করতে হবে কার উপরে, এই 80-এর উপরেই 20 বৃদ্ধি করতে হবে। তো পার্সেন্টেজে কত, 4 20 80, 4 25 100, অর্থাৎ 25% বৃদ্ধি করতে হবে। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 25%, অপশান বি। একটি শ্রেণীতে শতকরা 42 জন ইংরেজি, শতকরা 36 জন অঙ্ক এবং শতকরা 15 জন উভয় বিষয় পড়ে, শতকরা কত ইংরেজি বা অঙ্ক পড়ে না। তাহলে এটা আমরা সূত্রের মাধ্যমে ছাড়া আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে করব, তাহলে এর কনসেপ্টটা বুঝতে পারবো। এখানে কটা সাবজেক্ট আছে না, দুটো সাবজেক্ট, ইংরেজি এবং অঙ্ক। তাহলে ইংরেজি এটা, আর এটা হচ্ছে অঙ্ক, আর এই যে এই মাঝখানের যে জায়গাটা এটা হচ্ছে কি উভয়, অর্থাৎ ইংরেজি এর মধ্যেও আছে অঙ্ক আছে। তাহলে এটা যদি ইংলিশ হয় আর এটা যদি ম্যাথ হয়, টোটাল কিন্তু 100% আছে, অর্থাৎ টোটাল স্টুডেন্ট সংখ্যা কত 100। এবার বলছে উভয় বিষয় পড়ে কতজন, 15 জন, অর্থাৎ 100-র মধ্যে উভয় বিষয় পড়ে 15 জন, তাহলে 15 জনকে মিডিলে লিখলাম। এইবার কি বলেছে, 15 জন যেহেতু উভয় বিষয় পড়ে, এবার বলেছে যে 42 জন ইংরেজি পড়ে। তো দেখুন এই গোলটার ভ্যালু হচ্ছে 42, এই ইংরেজি যেহেতু পড়ে 42 জন, তাহলে এই যে সার্কেলটা এটার ভ্যালু 42 হলে তার মধ্যে 15 তো ভেতরে লেখা হয়ে গেছে, তাহলে এই সার্কেলটার ভ্যালু যদি 42 হয়, এই সার্কেলের মধ্যে অলরেডি 15 লিখে ফেলেছি, তাহলে আর কত লিখবো বাইরে এইটুকুর মধ্যে, তাহলে 42 মাইনাস 15, তো 42 থেকে 15 মাইনাস করলে কত হয় 27 হবে এই বৃত্তের মধ্যে, এটুকুর ভ্যালু 27। এইবার একইভাবে বলেছে 36 জন অঙ্ক পড়ে, তো 36 জনের মধ্যে 15 জন তো এই বৃত্তের মধ্যে লিখে ফেলেছি, এই বৃত্তের মান হচ্ছে 36, তার মধ্যে 15 লিখে ফেলেছি, তাহলে এখানে কত লিখবো, তাহলে 15 15 30, 8 6 36, অর্থাৎ 15 আর 6 কত 21, তাহলে এটা হচ্ছে 21। এখন বলছে যে কতজন ইংরেজি বা অঙ্ক পড়ে না, মানে ইংরেজিও পড়ে না অঙ্কও পড়ে না, তাহলে মোট পড়ে কতজন, 27 আর 15 কত হচ্ছে 42, 42 আর 21 কত হচ্ছে 40, 50 60 63, অর্থাৎ 63 জন যদি পড়ে বা 63% যদি পড়ে, তাহলে পড়ে না কত পার্সেন্ট, তাহলে পড়ে না 37%, 100% থেকে 63% বাদ দিলে 37%, তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান ডি। বার্ষিক একটি পরীক্ষায় একটি শ্রেণীর 46% ছাত্রছাত্রী অঙ্কে ফেল করে, 29% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে,
এবং 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, তাহলে ওই শ্রেণীর মোট কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে? তো এখানে 46% ইংরেজিতে ফেল করে, আর উভয় বিষয়ে ফেল করছে কত পার্সেন্ট? 25%। তাহলে 25টাকে আমি মিডিলে লিখলাম যেহেতু উভয়। এবার 46% ফেল করেছে কি? অঙ্কে। তাহলে এই যে অঙ্কের যে বৃত্তটা, এটার মান যদি 46 হয়, এই টোটাল বৃত্তটির মান যদি 46 হয়, তার মধ্যে 25 কিন্তু এই বৃত্তটির মধ্যে লেখা হয়ে গেছে দেখুন। তাহলে বাকিটুকু কি লিখব? 46 মাইনাস 25। তো 46 মাইনাস 25 লিখলে কত হয়? এখানে লিখবো কত? তাহলে 21। তাহলে 21 আর 25 তবেই 46 হয়। এইবার বলছি যে 29% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে। তো এই যে এটার মান যদি 29 হয়, ইংরেজির মান যদি 29 হয়, তার মধ্যে 25 কিন্তু অলরেডি এই বৃত্তর মধ্যে লেখা হয়ে গেছে। তাহলে এখানে কত লিখতে হবে? 4%। তো টোটাল ফেল করেছে কত? না 4 জন আর 25 জন কত হচ্ছে? 29। 29 আর 21 কত হচ্ছে? তো 29 প্লাস 21 হয়ে যাচ্ছে 29 প্লাস 21 হয়ে যাচ্ছে 50%, অর্থাৎ 50% ফেল করেছে। তাহলে 50% যদি ফেল করে, তাহলে 100% স্টুডেন্ট থাকলে তার মধ্যে 50% ফেল করলে পাস করেছে কত পার্সেন্ট? 50% পাস করেছে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হয়ে যাবে 50%। বার্ষিক একটি পরীক্ষায় একটি শ্রেণীর 80% ছাত্রছাত্রী ইংরেজিতে পাশ করে, 85% ছাত্রছাত্রী গণিতে পাশ করে এবং 75% জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে। যদি মোট 40 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে থাকে, তাহলে ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো দেখুন, ছাত্রছাত্রীর মোট সংখ্যা 100%। এবার এই স্টুডেন্ট আছে কত? 100%। তো স্টুডেন্ট 100%-এর মানটা আমাদের জানতে হবে। তাহলে 100%-এর মান যেটা, সেটা হচ্ছে টোটাল ছাত্রছাত্রী। তো এইবার বলছি যে 75% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে। তাহলে এই উভয় বিষয়টাকে 75 লিখলাম, 75। এইবার বলছে যে ইংরেজিতে 80% পাস করে। তাহলে এই যে ইংলিশ এর মান যদি 80 হয়, তার মধ্যে 75 লেখা হয়ে গেছে, তাহলে এখানে কত লিখবো? 5। 5 আর 75 মিলে এই টোটাল ভ্যালুটা হয়ে যাচ্ছে 80। আর বলছে যে কত পার্সেন্ট গণিতে পাস করে? তো গণিতে পাস করে 75%, সরি গণিতে পাস করে 85%, যার মধ্যে 75% অলরেডি লেখা হয়ে গেছে। তাহলে এখানে কত লিখবো? 10%। তাহলে এখানে মোট পাস করছে কতজন? না 75 আর 5-এ 80, 80 আর 10-এ 90 জন পাস করছে। তো 90% যদি পাস করে 100%-এর মধ্যে, তাহলে ফেল করছে কত পার্সেন্ট? 10%। তো এই 10%-এর ফেলের মানটাই বলে দিয়েছে যে 40 জন। তো 40 জন ফেল করেছে, তো 10% মানে যদি 40 জন হয়, তাহলে কত গুণ? 4 গুণ। তাহলে 100% মানে কত গুণ হবে? 4 গুণ 400। তাহলে এখানে মোট স্টুডেন্ট 400। একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে পরে আবার 20% বাড়ালে সংখ্যাটি মোটের ওপর কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? তো 20% প্রথমে বাড়ালো, তারপর আবার 20% বাড়ালো, দিয়ে 20 কত হলো? 40। আর এর সাথে কত অ্যাড হবে? 20 ইন্টু 20/100, অর্থাৎ 20-এর স্কোয়ার, তার দুঘার আগে দশমিক। তো 20-এর স্কোয়ার 400, তার দুঘার আগে দশমিক মানে 4, অর্থাৎ টোটালের ওপর 44% বৃদ্ধি পাবে। একটি শহরের মোট জনসংখ্যার 60% ভাত, 50% রুটি ও 20% ভাত রুটি উভয় খায়। ওই শহরের কত শতাংশ মানুষ ভাত বা রুটি কোনোটি খায় না? তাহলে খায় হচ্ছে উভয়, ভাত ও রুটি উভয় খায় 20%। তাহলে এটা 20 হলে বলছে যে 60% ভাত খায়। তাহলে এই ভাতের টোটাল সার্কেলটা যদি 60 হয়, তার মধ্যে 20 লেখা হয়ে গেছে, তাহলে এটা কত হবে? 40। আর বলছে যে শুধু রুটি খায় 50%, অর্থাৎ এই সার্কেলটা, রুটির সার্কেলটা যদি 50 হয়, তার মধ্যে 20 লেখা হয়ে গেছে, তাহলে এটা কত হবে? 30। তাহলে মোট খাচ্ছে কত? 40 আর 20, 60। 60 আর 30-এ কত? 90% খাচ্ছে, কোনো না কোনো কিছু খাচ্ছেই, ভাত খাক অথবা রুটি খাক, খাচ্ছেই। এইবার 90% যদি খায়, এবার টোটাল স্টুডেন্ট বা টোটাল কতজন আছে? 100%, যার মধ্যে 90% কিছু না কিছু খাচ্ছেই। তাহলে খাচ্ছে না কত পার্সেন্ট? 10%। তাহলে 10% মানুষ কোনো কিছুই খায় না, না ভাত খায় না রুটি খায়। তাহলে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।